শরীফ ভাই, আপনি দীর্ঘদিন নিরাপদ সড়কের আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলেন। এবারে সবচেয়ে মনে হয়েছে, যদিও আমরা গণমাধ্যমে যারা কাজ করি তারা মিশ্র একটা অনুভূতি আছে, যে সড়ক পথে বলি, নৌপথে বলি, রেলপথে বলি, যে স্বস্তির কথাও আমরা শুনেছি এবং দুর্ঘটনার কিছু কথাও, যদিও পরিমাণের দিকটা আপনি বলবেন, এবং প্রতিদিন সড়ক দুর্ঘটনায় মানুষ মারাও যাচ্ছে, প্রাণহানিও হচ্ছে। সদরঘাটে যে ঘটনাটি ঘটলো বা ট্রেনের বগি লাইনচ্যুত হওয়া, সরকারের জায়গা থেকে কিন্তু খুব দৃঢ় কণ্ঠে বলা হয়েছিল যে এবার একদম স্বস্তির হবে নানা দিক থেকে। আপনার অবজারভেশনটা কি এই মুহূর্তে? সরকার মাত্র 1 মাস দায়িত্ব গ্রহণ করেছে। এই 1 মাসের মধ্যে আমাদের দীর্ঘদিনের যে যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে, যাতায়াত ব্যবস্থার ক্ষেত্রে আমাদের যে মাইন্ড সেট আপ এবং আমাদের যে অ্যারেঞ্জমেন্ট, এটি একেবারে মসৃণ করে ফেলবে এটি আমি আশাও করি না। এটি যদি করাও হয় তাতেও আমার মনে হবে যে কোনো কোনো জায়গায় হয়তো কোনো একটা চ্যালেঞ্জ রয়ে গেছে। সরকারের জায়গা থেকে আমরা এটি সবসময় দেখে থাকি যে তারা কাজের থেকে কখনো কখনো কথা বেশি বলেন। আপনি যদি এই বিষয়টা পাবলিকের সামনে বলেন যে আমি যে সময়টা নিয়েছি, আমাদের এখানে সিস্টেমটা ডেভেলপ করতে একটা দীর্ঘ সময় লাগে। বাংলাদেশে অনেকগুলো জায়গায় যে ধরনের অন্ধকার জমে আছে, তার মধ্যে সব থেকে যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে অন্ধকারটা প্রকট। এখানে বহু চেষ্টা করেও কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো যায়নি। এটি দীর্ঘদিন যারা ক্ষমতায় ছিলেন, পুরো ব্যবস্থাপনার উপরে তাদের একচ্ছত্র নিয়ন্ত্রণ ছিল, তারাও পারেননি। আপনার মনে থাকার কথা, আমি গত সপ্তাহে একটা টেলিভিশনে ছিলাম, এই আলোচনাটা আসছিল যে আমাদের শহরগুলোতে এই যে লোকাল বাসের যে প্রতিযোগিতা, তখন মালিক সমিতির একজন নেতা বললেন যে সিস্টেমটা হচ্ছে, যেহেতু মালিকদের কাছ থেকে তারা দৈনিক ভিত্তিতে গাড়িগুলো লিজ নেয় এবং সারাদিন পরে তাকে একটা অংশ দিতে হয়, তারপরে নিজেকে চলতে হয়, আমরা সেই ব্যবস্থাপনাটাকে পরিবর্তন করার চেষ্টা করছি। তো আমি তাকে জিজ্ঞেস করলাম যে এই প্রশ্নটি এসেছিল, এই কথাটা আপনারা বলেছিলেন কবে? ওই যে সড়ক দুর্ঘটনায় যে সড়কের যে আন্দোলন, সেই আন্দোলনের সময় এই কথাটা আপনারা বলেছিলেন, আজ থেকে 1 দশক আগে। সেই ব্যবস্থাপনা শিক্ষার্থীদের যে জেগে ওঠা, সারা বাংলাদেশে তো সেটি তো পরিবর্তন হয়নি। সুতরাং এই ধরনের একটা দীর্ঘমেয়াদী আরো অনেক সমস্যা আছে, এটি রাতারাতি সমস্যা সমাধান করে ফেলা সম্ভব নয়। যারা দায়িত্বে থাকেন তারা কখনো কখনো এই বিষয়টাকে পাবলিকের সামনে যদি তুলে ধরেন, আমার ধারণা পাবলিক বুঝবে। কারণ অনেকগুলো বিষয় আছে যেটা আপনি চাইলেই 1 দিনের মধ্যে, 5 দিনের মধ্যে, 15 দিনের মধ্যে সমস্যাটা সমাধান করতে পারবেন না। কিন্তু আমাদের সমস্যাটা হচ্ছে আমরা ক্রেডিট চাই, আমরা সফলতা দেখাতে চাই, এবং এটি দেখাতে গিয়ে আমরা এমন কতগুলো শব্দ চয়ন করি, শব্দ ব্যবহার করি, তাতে সমস্যাটা আরো প্রকট আকার ধারণ করে। মানুষ, যাত্রীরা এবার যদি আপনি যদি মন্ত্রণালয়, সড়ক মন্ত্রণালয়ের বা সড়ক পরিবহন এবং সেতু সহ নৌপথের মন্ত্রণালয়ের দায়িত্বে যিনি আছেন, তিনি খুব দৃঢ় কণ্ঠে বলেছেন বারবার, আমরা গণমাধ্যমে কিন্তু দেখালাম, যে স্বস্তির হবে, ঝামেলাগুলো হবে না, অতিরিক্ত ভাড়া আদায় হবে না। মানে কোন কোনগুলো আসলে হয়েছে, কোন কোনগুলো হয়নি, যদি আপনার কাছে তথ্য থাকে আর কি। আচ্ছা, প্রথমত যখন স্কুলের পরীক্ষা দেওয়ার কথা মনে আছে, এসএসসি পরীক্ষা, তো আমাদের তো প্রচন্ড টেনশন থাকতো কি পরীক্ষা কিভাবে হবে। কিন্তু মুরব্বীরা বলতেন যে চিন্তা করবা না, টেনশন করবা না, পরীক্ষা ভালো হবে। তার অর্থ মুরব্বীরা সবসময় একটা আশা জাগিয়ে রাখতে চায়। না, সেটা তো উচিত। তো আমাদের এই পরিবহন সেক্টরের বা যোগাযোগ মন্ত্রণালয়ের যে মুরব্বী, তিনি একটা আশ্বাস আমাদেরকে দিচ্ছেন, কিন্তু ভেতরের ব্যবস্থাপনার ক্ষেত্রে ওই যে বললাম দীর্ঘদিনের, এখানে কেউ আইন মানতে চায় না। এই প্রবণতাটা কেবলমাত্র বাসের ড্রাইভার, চালক, ব্যবস্থাপনায় যারা আছেন তারা না, আমরা যাত্রীরাও অনেক সময় আমরা দ্রুত বাড়িতে পৌঁছে যাব, সেই কারণে তাড়াহুড়ো করতে গিয়ে আপনি দেখবেন, আমি যাত্রী আন্দোলনের সাথে অনেকদিন ধরে যুক্ত, আমার যে অভিজ্ঞতা, এখানে দুর্ঘটনাটা সব থেকে বেশি ঘটে হচ্ছে মোটরসাইকেলে। কেন ঘটে? কারণটা হচ্ছে এই মোটরসাইকেলটা যেখানে বানানো হয় তাদের হিসাবের মধ্যে থাকে আপনি 2 জন যাত্রী যাবেন, কিন্তু আপনি ঈদের সময় সামনে ছোট বাচ্চা, মাঝে বউ এবং তার পেছনে আরো পোটলা, 2 সাইডে কতগুলো পোটলা নিয়ে এখান থেকে একেবারে ওই তিলের খাজার থেকে শুরু করে যা যা আপনার হাতের কাছে পেয়েছেন সব পোটলা করে মোটরসাইকেলের চারিদিকে ঝুলিয়ে রেখে আপনি কয়েকশো কিলোমিটার পথ পাড়ি দিয়ে যাচ্ছেন
এবং হাইওয়েতে যখন আপনি প্রয়োজন অনুযায়ী কড়া ব্রেক করছেন তখন একটা দুর্ঘটনা ঘটছে। তো মোটরসাইকেলটা বানানোর সময় এই প্ল্যানটা তাদের ছিল না যে আপনি এইভাবে আসলে ব্যবহার হবে। চেয়ার মোয়া, তারপরে ওই যে যা যা বললাম এগুলো আপনি এখান থেকে নিয়ে যাবেন, ওই যে ছোট নাড়ু, তারপরে বাজারে যা পাওয়া যায় বঙ্গবাজার থেকে। এটার এই যে দায়িত্বহীনতা, দায়িত্বহীন আচরণ, এই দায়িত্বহীন আচরণ আমাদেরকে, আমাদের সড়ক ব্যবস্থাপনায় ত্রুটি তো আছেই। আমি সেদিন যেটা বলেছিলাম, আমাদের উত্তর অঞ্চলে যাতায়াতের ক্ষেত্রে সব থেকে বড় প্রবলেম যেটা তৈরি হয়েছে, এটা এর আগেও হয়েছে। আমি কয়েকদিন আগে আমাদের এবং এই পুলিশের একজন- যানজট কিন্তু আমি মাত্রই সংবাদে জানাচ্ছিলাম, এটি কিন্তু এখন দীর্ঘ সেই এটা- যানজট যেমন ছিল এরকমই কিন্তু আছে। এটা হবে, হবে কেন? এটি আসলে এটি আপনাকে ইনস্ট্যান্ট কতগুলো সিদ্ধান্ত নিতে হয়। এই যে উত্তর অঞ্চলের যে যানজটটা, এটা এর আগেও এভাবে হয়েছে। আমাদের এখান থেকে যখন প্রায় 1.5 কোটি মানুষ ঢাকা শহর ত্যাগ করে, এবং এই মানুষের প্রায় 80-90% মানুষ ঈদের 2 দিন বা 3 দিন আগে একযোগে ঢাকা থেকে একযোগে। বের হওয়ার চেষ্টা করে। এবং এই বের হতে গেলে আপনি যদি হিসাব করেন, প্রতিদিন প্রায় 30 থেকে 35 লাখ মানুষ একযোগে ঢাকা শহর ত্যাগ করতে যায়, এবং সে তার সামনে যা কিছু পায় তার উপরে চড়ে বসে। একটু আগে দেখলাম একদমই তাই। যে রাজবাড়িতে ওই বেইলি ব্রিজের সাথে আঘাতপ্রাপ্ত হয়ে একটা যুবক মারা গেছে, সে ট্রেনের উপরে ছিল। দ্বিতীয়ত, আমরা তো সবকিছু ঢাকা শহর কেন্দ্রিক, কিন্তু আমাদের কোনো প্ল্যানের মধ্যে, আলোচনার মধ্যে আপনি দেখবেন না চট্টগ্রাম থেকে অনেক মানুষকে খুলনায় আসতে হয়। আমরা সেই প্ল্যানটা কখনো আপনি মিডিয়াতেও দেখবেন না, এই ভাবনাটা আমাদের মধ্যে নেই। দিনাজপুর থেকে মানুষকে সিলেট যেতে হয়, আবার সিলেট থেকে অনেককে বরিশাল যেতে হয়। এই যে ব্যবস্থাপনার জায়গাটা, মানে আন্তজেলাও যে আন্তজেলা যে যোগাযোগটা, এই যোগাযোগটা নিয়ে আমরা কিন্তু আলোচনা করি না। আমরা করি গাবতলী থেকে কারা কারা যাচ্ছে, সায়দাবাদ থেকে গেল, সদরঘাট গেল। তো এটা মানে ঢাকা করতে থেকে গিয়ে ছেড়ে যাওয়া, ঢাকা থেকে এই যাওয়াটা, জায়গাটাই আসলে বেশি গুরুত্ব ঢাকা যায়। থেকে যাওয়াটা, ঢাকার উপরে চাপটা কমে যাচ্ছে। আমাদের ব্যবস্থাপনাটা সমন্বিত হওয়া দরকার। মালিক, শ্রমিক, সরকার এবং যাত্রী, এখানে বেশ কয়েকটা পক্ষ আছে।